নমস্কার, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালে যারা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য আমি এই ভিডিওটিতে তুলে ধরছি ভূগোল বিষয়ে সেকেন্ড সেমিস্টারের কী কী সিলেবাস রয়েছে ভূগোলের, এবং তার সঙ্গে থাকবে প্রশ্নের ধরন অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন, এবং তার সঙ্গে আমি প্রথমে যে অধ্যায়টা রয়েছে সেই প্রথম অধ্যায় থেকে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে আমি তোমাদের সামনে তুলে ধরব ভূগোলের কী কী সিলেবাস রয়েছে। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। প্রথমে রয়েছে প্রাকৃতিক ভূগোলের ভিত্তিসমূহ। এর মধ্যে প্রথম অধ্যায় রয়েছে সমস্থিতির ধারণা। দ্বিতীয় অধ্যায় রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এর মধ্যে রয়েছে অন্তর্জাত প্রক্রিয়া আর বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া সমূহের মধ্যে ভাঁজ এবং চ্যুতি। এরপর 3 নম্বর অধ্যায় রয়েছে আবহাওয়া ও জলবায়ু। এর মধ্যে আবার জলবায়ুগত উপাদান এবং বায়ুমণ্ডলের সঞ্চালন। 4 নম্বর অধ্যায় রয়েছে বায়ুমণ্ডল। এরপরে দেখো মানবীয় ভূগোলের ভিত্তিসমূহের মধ্যে প্রথম অধ্যায় রয়েছে এখানে দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ শিল্প। তার মধ্যে রয়েছে শিল্পের প্রাথমিক ধারণা, কৃষিভিত্তিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, সমুদ্রভিত্তিক বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য আহরণ, বনজ ভিত্তিক কাগজ শিল্প, খনিজ ভিত্তিক ধাতব লৌহ ইস্পাত ও অধাতব পেট্রোরসায়ন। 6 রয়েছে উৎপাদন ভিত্তিক অটোমোবাইল শিল্প। এরপরে মানবীয় ভূগোলের দ্বিতীয় অধ্যায় রয়েছে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। তৃতীয় অধ্যায় রয়েছে চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, আর চতুর্থ অধ্যায় রয়েছে পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এরপরে তোমাদের ভারতের ভূগোল রয়েছে। ভারতের ভূগোলের মধ্যে প্রথম অধ্যায় রয়েছে ভারতের জলবায়ু, দ্বিতীয় অধ্যায়ে ভারতের স্বাভাবিক উদ্ভিদ, তৃতীয় অধ্যায় রয়েছে ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়। এরপরে আমি তোমাদের সামনে কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেন স্ট্রাকচার নিয়ে তুলে ধরছি। দেখো প্রথমে রয়েছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি, অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের 2 নম্বরের প্রশ্ন করতে হবে 2টি। তারপরে হচ্ছে 3 নম্বরের প্রশ্ন করতে হবে 2টি, আর 5 নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে 1টি। এই করে তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে 15 নম্বর টোটাল। 2 নম্বরে রয়েছে ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি, অর্থাৎ মানবীয় ভূগোল থেকে তোমাদের 2 নম্বরের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, 3 নম্বরের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, আর এখানে কোনো বড় প্রশ্ন আসবে না, অর্থাৎ 6 আর 6 মোট 12 নম্বরের প্রশ্ন থাকবে মোট। আর জিওগ্রাফি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ভূগোল থেকে 2 মার্কের 1টি প্রশ্ন, 3 মার্কের 2টি প্রশ্ন, এ করে 2 আর 6, 6 2 8, মোট 8 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। মোট তোমাদের 2 নম্বরের কটি প্রশ্নের উত্তর দিতে হবে? 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপরে 3 নম্বরের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, আর 1টি 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে আমি তোমাদের প্রথম অধ্যায় সমস্থিতির ধারণা রয়েছে, ওখান থেকে গুরুত্বপূর্ণ যে 2 নম্বরের প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নের উত্তর আলোচনা করছি। তোমরা ভিডিওটি পুরোটা লক্ষ্য করো। প্রাকৃতিক ভূগোলের ভিত্তিসমূহ, অধ্যায় 1 সমস্থিতির ধারণা। প্রথম প্রশ্ন, সমস্থিতি বলতে কি বোঝো? উত্তর, সংজ্ঞা: ভূত্বকের বিভিন্ন খণ্ডগুলি যথা পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি ইত্যাদি অংশগুলি একে অপরের সঙ্গে সামঞ্জস্য ঘটিয়ে বিভিন্ন উচ্চতায় অবস্থান করে ভারসাম্য বজায় রেখেছে। একে সমস্থিতি বা সমস্থিতিক ভারসাম্য বলে। অর্থ: ইংরেজি আইসোস্ট্যাসিস শব্দটি জার্মান শব্দ আইসোটেসিও থেকে এসেছে, যার অর্থ ইকুইপোজ বা ভারসাম্য। আবার অনেকের মতে গ্রিক শব্দ আইসোস এর অর্থ সমতা বা ইকুয়াল, এবং স্ট্যাটিসিস এর অর্থ নিশ্চলতা বা স্থিতাবস্থা। এই 2 গ্রিক শব্দের মিলনে আইসো যুক্ত স্ট্যাসিস থেকে আইসোস্ট্যাসিস শব্দটির সৃষ্টি হয়েছে, যার অর্থ সমস্থিতি। প্রবক্তা: 1889 সালে মার্কিন ভূতত্ত্ববিদ C.E. ডাটন প্রথম সমস্থিতি শব্দটি ব্যবহার করলেও 1735 সালে ফরাসি ভূতত্ত্ববিদ পিয়ের বোগার সমস্থিতি সংক্রান্ত ধারণার বীজ বপন করেন।
তবে এরও আগে পঞ্চদশ শতকে প্রথম লিওনার্দো দা ভিঞ্চি পৃথিবীতে বড় বড় পর্বতগুলির ভারসাম্য অবস্থায় দাঁড়িয়ে থাকার কথা বলেন। সমর্থক এইরি, প্র্যাট, ড্যালি, হেইস্কানিন, হেফোর, বাউই প্রভৃতি ভৌগোলিক পরবর্তীকালে সমস্থিতি সম্পর্কে ব্যাখ্যা দেন। উদাহরণ স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলিতে সমস্থিতির দৃষ্টান্ত রয়েছে। 2 নম্বর প্রশ্ন, অভিকর্ষ কাকে বলে? উত্তর, সংজ্ঞা, পৃথিবী তার কেন্দ্রের দিকে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেই বলকে অভিকর্ষ বা অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল বলে। প্রবক্তা বিজ্ঞানী আইজ্যাক নিউটন সর্বপ্রথম অভিকর্ষের ধারণা দেন। বৈশিষ্ট্য 1 নম্বর বৈশিষ্ট্য, পৃথিবীর আকৃতি অভিগত গোলক বা জিওট হওয়ার কারণে অক্ষাংশ ভেদে অভিকর্ষ মানের তারতম্য লক্ষ্য করা যায়। 2 নম্বর বৈশিষ্ট্য, নিরক্ষরেখায় অভিকর্ষ মান সর্বনিম্ন এবং পৃথিবীর উভয় মেরুতে অভিকর্ষ মান সর্বাধিক হয়। 3 নম্বর, উচ্চতার সঙ্গে অভিকর্ষ মানের ব্যস্তানুপাতিক সম্পর্ক বিরাজমান, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উচ্চতা যত বৃদ্ধি পাবে অভিকর্ষ মান ততই হ্রাস পাবে। 4 নম্বরে, শিলার ঘনত্বের তারতম্যের কারণে অভিকর্ষ মানের পার্থক্য ঘটে। 3 নম্বর প্রশ্ন, তাত্ত্বিক বা প্রমাণ অভিকর্ষ কাকে বলে? সংজ্ঞা, গড় সমুদ্র সমতলের সাপেক্ষে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানের অক্ষাংশ অনুযায়ী যে অভিকর্ষ মান নির্ধারণ করা হয় তাকে তাত্ত্বিক বা প্রমাণ অভিকর্ষ বলে। বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য, পৃথিবীর অভিগত গোলাকৃতির জন্য অক্ষাংশ ভেদে এই অভিকর্ষ মানের পরিবর্তন ঘটে। 2 নম্বর বৈশিষ্ট্য, স্ফীত নিরক্ষীয় অঞ্চলের দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে সবচেয়ে বেশি হওয়ায় নিরক্ষরেখায় এই অভিকর্ষ মান সবচেয়ে কম। 3 নম্বরে, নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে এই দূরত্ব কমতে থাকায় প্রমাণ অভিকর্ষ মান ক্রমশ বৃদ্ধি পেতে পেতে মেরুদ্বয়ে সর্বাধিক হয়। 4 নম্বরে, প্রকৃত বা বাস্তব বা সমীক্ষিত অভিকর্ষ কাকে বলে? উত্তর, সংজ্ঞা, বন্ধুর ও অসমসত প্রকৃতির ভূপৃষ্ঠের কোনো স্থানে সমীক্ষা করে যে অভিকর্ষ মান পাওয়া যায় তাকে প্রকৃত বা বাস্তব বা সমীক্ষিত অভিকর্ষ বলে। বৈশিষ্ট্য, ভূত্বকের উচ্চতার হ্রাস বৃদ্ধি এবং শিলার ঘনত্বের পার্থক্যের কারণে এই অভিকর্ষ মানের তারতম্য ঘটে। 5 নম্বরে, অভিকর্ষজ বিচ্যুতি বা অসঙ্গতি কাকে বলে? উত্তর, ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট স্থানের সমীক্ষিত বা প্রকৃত অভিকর্ষ মান থেকে ওই স্থানের অক্ষাংশ অনুসারে নির্ণীত তাত্ত্বিক বা প্রমাণ অভিকর্ষ মানকে বিয়োগ করলে যে ফল পাওয়া যায় তাকে অভিকর্ষজ বিচ্যুতি বা অভিকর্ষজ অসঙ্গতি বলে। বৈশিষ্ট্য, সূত্র, অভিকর্ষজ বিচ্যুতি সমান G-y, এখানে G সমান সমীক্ষিত অভিকর্ষ মান এবং y সমান তাত্ত্বিক অভিকর্ষ মান। 2 নম্বরে রয়েছে নির্ভরতা, ভূমিরূপের ঘনত্ব ও উচ্চতার উপর এই মান অনেকটাই নির্ভরশীল। 3 নম্বরে রয়েছে ধরন, অভিকর্ষজ বিচ্যুতির ফলে 2 ধরনের হয়ে থাকে, যথা ধনাত্মক অভিকর্ষজ বিচ্যুতি এবং ঋণাত্মক অভিকর্ষজ বিচ্যুতি। 6 নম্বর প্রশ্ন, ধনাত্মক অভিকর্ষজ বিচ্যুতি কাকে বলে? উত্তর, সংজ্ঞা, যখন কোনো স্থানের সমীক্ষিত অভিকর্ষ মান অক্ষাংশ অনুসারে নির্ণীত তাত্ত্বিক অভিকর্ষ মানের চেয়ে বেশি হয়, অর্থাৎ G>y হয়, তখন তাকে ধনাত্মক অভিকর্ষজ বিচ্যুতি বলে। উদাহরণ, নিরক্ষরেখায় কোনো স্থানের প্রকৃত অভিকর্ষজ মান 978.46 মিলিগ্যান এবং ওই স্থানের তাত্ত্বিক মান y 978.03 মিলিগ্যান হলে ধনাত্মক অভিকর্ষজ বিচ্যুতি হবে। যেহেতু অভিকর্ষজ বিচ্যুতি সমান G-y, অর্থাৎ 978.46 মাইনাস 978.03 সমান 0.03 মিলিগ্যান অভিকর্ষজ, অর্থাৎ প্লাস। 7 নম্বরে, ঋণাত্মক অভিকর্ষজ বিচ্যুতি কাকে বলে? উত্তর, সংজ্ঞা, যখন কোনো স্থানের সমীক্ষিত অভিকর্ষ মান অক্ষাংশ অনুসারে নির্ণীত অভিকর্ষ মানের চেয়ে কম হয়, অর্থাৎ G<y হয়, তখন তাকে ঋণাত্মক অভিকর্ষজ বিচ্যুতি বলে। উদাহরণ, নিরক্ষরেখায় প্রকৃত অভিকর্ষজ মান যদি 977.98 মিলিগ্যান হয় এবং তাত্ত্বিক মান যদি 978.03 মিলিগ্যান হয়, তাহলে বিচ্যুতি হবে G-1 সমান 977.98 মাইনাস 978.03 সমান -0.05 মিলিগ্যান।
8 নম্বরে অভিকর্ষজ বিচ্যুতির কারণগুলি উল্লেখ করো। উত্তর, অভিকর্ষজ বিচ্যুতির একাধিক কারণ রয়েছে, যথা ভারসাম্যের অভাব, ভূত্বক গঠনকারী শিলাস্তর যদি সমস্থিতিভাবে ভারসাম্য অবস্থায় না থাকে তাহলে অভিকর্ষজ বিচ্যুতি দেখা যায়। 2 নম্বরে ভূমির উত্থান অবনমন, ভূমিভাগ উত্থান ও অবনমনের মাধ্যমে ভারসাম্য অবস্থায় পৌঁছানোর চেষ্টা করলে বিচ্যুতি লক্ষ্য করা যায়। ঘনত্বের তারতম্য, ভূত্বক গঠনকারী শিলা ও খনিজের ঘনত্বের তারতম্য দেখা দিলে বিচ্যুতি ঘটে। 3 নম্বরে ভূপৃষ্ঠের বন্ধুরতা, ভূপৃষ্ঠের উচ্চতা তারতম্য বা বন্ধুরতা তারতম্যের কারণেও বিচ্যুতি ঘটতে পারে। 9 নম্বরে মুক্ত বায়ুর অভিকর্ষজ বিচ্যুতি বা বিচ্যুতি কাকে বলে? উত্তর, সংজ্ঞা, কোনো স্থানে অভিকর্ষজ বিচ্যুতির মানকে যদি উচ্চতার প্রভাব বাদ দিয়ে সংশোধন করে নেওয়া হয়, অর্থাৎ মুক্ত বায়ুতে অভিকর্ষ পরিমাপক যন্ত্র ও ভূমির উচ্চতার কারণে যে অভিকর্ষজ বিচ্যুতি ঘটে তা সামগ্রিক বিচ্যুতি থেকে বাদ দিলে যে মান পাওয়া যায় তাকে মুক্ত বায়ুর অভিকর্ষজ বিচ্যুতি বা সংক্ষেপে বিচ্যুতি বলে। বৈশিষ্ট্য, এই সংশোধিত অভিকর্ষজ বিচ্যুতি সর্বাধিক ধনাত্মক হয়। 2 নম্বরে এই সংশোধনের সময় শিলাস্তরের ঘনত্বকে হিসেবে ধরা হয় না। 10 নম্বর প্রশ্ন, বোগার অভিকর্ষজ বিচ্যুতি বা বিচ্যুতি কাকে বলে? উত্তর, কোন স্থানের অভিকর্ষের সমীক্ষিত মানকে ভূমিরূপের ভর ও উচ্চতার ভিত্তিতে সংশোধন করার পর ওই স্থানের নির্ধারিত মান থেকে বিয়োগ করলে যে বিচ্যুতি পাওয়া যায় তাকে বোগার অভিকর্ষজ বিচ্যুতি বা সংক্ষেপে বিচ্যুতি বলে। বৈশিষ্ট্য, 1 নম্বরে বোগারের অভিকর্ষজ বিচ্যুতি মালভূমি ও পার্বত্য অঞ্চলে ঋণাত্মক এবং সমুদ্রের উপরে শূন্য বা ধনাত্মক হয়। 2 নম্বরে এক্ষেত্রে পৃথিবী থেকে অভিকর্ষ পরিমাপক যন্ত্রের দূরত্বের সংশোধন করতে হয়। 11 নম্বরে সমস্থিতিক অভিকর্ষজ বিচ্যুতি বা আইসোস্ট্যাটিক গ্র্যাভিটি বা বিচ্যুতি কাকে বলে? উত্তর, সংজ্ঞা, ঘনত্বের তারতম্যের ভিত্তিতে অভিকর্ষজ বিচ্যুতির সংশোধন করা হলে তখন তাকেও সমস্থিতিক অভিকর্ষজ বিচ্যুতি বা সংক্ষেপে বিচ্যুতি বলে। অন্যভাবে বলা যায়, কোনো স্থানে অভিকর্ষের সমীক্ষিত মানকে ঘনত্বের ভিত্তিতে সংশোধন করার পর ওই স্থানের নির্ধারিত মান থেকে বিয়োগ করলে যে বিচ্যুতি পাওয়া যায় তাকে সমস্থিতিক বিচ্যুতি বলে। বৈশিষ্ট্য, ঘনত্ব বেশি হওয়ায় শিল্ড মালভূমি, সমভূমি বা সমুদ্র তলদেশে এর মান ধনাত্মক হয়, আর ঘনত্ব কম হয় উচ্চ পার্বত্য অঞ্চলে এই বিচ্যুতির মান ঋণাত্মক হয়। 12 নম্বরে অভিকর্ষজ ত্বরণ কি? সংজ্ঞা, অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তু বিনা বাধায় নিচের দিকে নামতে থাকলে বস্তুটির বেগ একটি নির্দিষ্ট হারে বাড়তে থাকে। বেগ বৃদ্ধির এই হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। বৈশিষ্ট্য, নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে ত্বরণ সৃষ্টি হয়, তাই অভিকর্ষ বলের দ্বারা সৃষ্ট ত্বরণ হল অভিকর্ষজ ত্বরণ। 2 নম্বরে অভিকর্ষজ ত্বরণ জি এর দ্বারা প্রকাশ করা হয়। জি এর মান বিভিন্ন স্থানে বিভিন্ন হয়, তবে এর গড় পরিমাণ 981 সেমি পার সেকেন্ড। 3 নম্বরে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান সর্বোচ্চ এবং পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান সর্বনিম্ন বা শূন্য হয়। 13 নম্বরে এইরি প্রবর্তিত সমস্থিতি তত্ত্বের গুরুত্ব বা সফলতাগুলি আলোচনা করো। উত্তর, 1855 সালে এইরি প্রবর্তিত তত্ত্বটি সমস্থিতি সংক্রান্ত প্রথম তত্ত্ব, যা বিজ্ঞান মহলে যথেষ্ট প্রশংসা পেয়েছিল। পরবর্তীকালে ঘনত্ব বিষয়ক ত্রুটি, পর্বতের শিকড় সম্পর্কিত ত্রুটি, ভূতাপে অবক্রম সংক্রান্ত এবং প্রতিবিধান তল সম্পর্কিত ত্রুটি নিয়ে নানাভাবে সমালোচিত হলেও এইরির এই সমস্থিতি তত্ত্বটি আজও গুরুত্বপূর্ণ, কারণ কম ঘনত্বের ভূত্বকীয় অংশগুলি অধিক ঘনত্বের অধস্তরের উপর ভাসমান আছে, এটি প্রতিষ্ঠিত সত্য। 2 নম্বরে বিজ্ঞানী উইকো আলেকসান্তেরি হেইস্কানেন 1930-এর দশকে গবেষণার মাধ্যমে প্রমাণ করেন ভূ-অভ্যন্তরে গভীরতার বৃদ্ধির সঙ্গে সঙ্গে পদার্থের ঘনত্ব এমন মাত্রা বৃদ্ধি পায় যে অতিরিক্ত উষ্ণতা ও চাপে তা গলে যায়, অর্থাৎ পর্বতের মূল দেশ কঠিন অবস্থায় থাকা সম্ভব। 3 নম্বরে পরবর্তীকালে ভূমিকম্প তরঙ্গের গতিবিধি, বিশেষত 1 নম্বর তরঙ্গের প্রবাহ প্রমাণ করে গুরুমণ্ডল ও কঠিন অবস্থায় আছে। ভূতত্ত্ববিদ জোলি ভূখণ্ডের ভাসমানতার ক্ষেত্রে 1:9 এর পরিবর্তে 1:8 অনুপাতের কথা বলেন।
এই হিসাবে হিমালয় 8,848 ইন্টু 8 সমান 70,784 মিটার গভীরতায় ডুবে আছে। পরবর্তীকালে এটি প্রমাণিত হয় যে মহাদেশীয় ভূত্বকে পার্বত্য ভূমি ভূ-অভ্যন্তরে প্রায় 70 কিমি গভীরতা পর্যন্ত বিস্তৃত। এই সকল প্রমাণ এইটির সমস্থিতি তত্ত্বটির গ্রহণযোগ্যতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। 14 নম্বরে প্রতিবিধান তলের সংজ্ঞা দাও অথবা প্রতিপুরণ তল কি? উত্তর, সংজ্ঞা: ব্রিটিশ ভূতত্ত্ববিদ প্র্যাটের মতে ভূত্বকে যে কোনো অংশে ভূত্বকীয় খণ্ডগুলির ভর তাদের ব্যাসের সমানুপাতিক। তাই ভূ অভ্যন্তরে অ্যাস্থেনোস্ফিয়ারের মধ্যে একটি নির্দিষ্ট গভীরতায় একটি নির্দিষ্ট তল বরাবর প্রত্যেক ভূখণ্ড প্রতি একক ক্ষেত্রমানের উপর সমান চাপ প্রয়োগ করে। এই তলকে তিনি প্রতিবিধান বা প্রতিপুরণ তল বলেন। প্রবক্তা: 1859 সালে ব্রিটিশ গণিতবিদ জন হেনরি প্যাটের তার সমস্থিতি তত্ত্বে এই তল সম্পর্কে প্রথম ধারণা দেন। বৈশিষ্ট্য: 1 নম্বরে প্রতিবিধান তলের উপর বিভিন্ন স্তরগুলির মধ্যে ঘনত্বের তারতম্য লক্ষ্য করা যায়, তবে এই তলের নিচের ঘনত্বের কোনো পরিবর্তন হয় না। 2 নম্বর বৈশিষ্ট্য: এই তলের উপর বেশি ঘনত্বের বস্তুর উচ্চতা কম ঘনত্বের বস্তুর উচ্চতার চেয়ে বেশি হয়। 3 নম্বর, এটি গড়ে 100 কিমি গভীরে অবস্থান করছে। এটি অনুভূমিকভাবে বিন্যস্ত থাকে। এই তল বরাবর সম আয়তনের ও সমভর বিশিষ্ট ভূখণ্ডিত খণ্ডগুলো সমান চাপ দেয়। ভূবিজ্ঞানী জন জোলি প্রতিবিধান তলকে প্রতিবিধান অঞ্চল বা জোন অফ কম্পোজিশনস হিসেবে চিহ্নিত করেন। তার মতে ভূ অভ্যন্তরে প্রায় 10 মাইল বা 16 কিমি পুরু স্তররূপে প্রতিবিধান অঞ্চল বিদ্যমান। 15 নম্বর প্রশ্ন, সমস্থিতিক প্রতিস্থাপন বলতে কী বোঝো? উত্তর, সংজ্ঞা: ক্ষয়কার্যের ফলে অথবা হিমবাহ গলে গেলে কিংবা জলরাশি অপসারিত হলে তার ভার লাঘবজনিত কারণে একটু একটু করে ভূত্বকের যে পুনরুত্থান ঘটে তাকে সমস্থিতিক প্রতিস্থাপন বলে। কারণ একদিকে ভার লাঘব এবং অপরদিকে ভার বৃদ্ধির কারণে অধস্তরে অ্যাস্থেনোস্ফিয়ারের চাপের তারতম্য ঘটে, ফলে এখনকার সান্দ্র ম্যাগমার প্রবাহ সৃষ্টি হয়। এই ম্যাগমার ঊর্ধ্বমুখী চাপই সমস্থিতিক প্রতিস্থাপনের জন্য দায়ী। উদাহরণ: হিমবাহ গলে যাওয়ার কারণে বিগত 1000 বছরে আন্টার্কটিকার ও গ্রিনল্যান্ডের 5.10 মিটার উত্থিত হয়েছে। 16 নম্বর, প্লবতা বলতে কী বোঝো? সংজ্ঞা: স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। প্লবতার আবিষ্কর্তা হলেন আর্কিমিডিস। নিয়ন্ত্রক: প্লবতার নিয়ন্ত্রকগুলি হল বস্তুর নিমজ্জিত অংশের আয়তন, বস্তুর ভর, অভিকর্ষজ ত্বরণ ও অপসারিত তরলের ঘনত্ব। বৈশিষ্ট্য: প্লবতা বস্তুর ওজনের বিপরীত দিকে কাজ করে। 2 নম্বরে উষ্ণতা বৃদ্ধি পেলে প্রবণতা হ্রাস পায়। প্রবণতা প্রবণতা একটি ভেক্টর রাশি, অর্থাৎ এর একটি নির্দিষ্ট মান ও দিক আছে। একক: প্রবণতার মানকে সিজিএস পদ্ধতিতে ডাইন এককে, এসআই পদ্ধতিতে নিউটন এককে এবং এপিএস পদ্ধতিতে পাউন্ডার এককে প্রকাশ করা হয়। 17 নম্বর প্রশ্ন, প্লাম লাইন বা ওলন দড়ি কি? উত্তর, সংজ্ঞা: এক প্রান্তে ওলন বা ভার ঝোলানো দড়ি, যে উলম্ব রেখা দিয়ে কোনো বস্তু কতটা হেলানো অবস্থা আছে তার নির্ণয় করা হয়, তাই ওলন দড়ি বলে। ব্যবহার: সাধারণত কোনো বস্তুকে উলম্বভাবে বা খাড়াভাবে দাঁড় করাতে ওলন দড়ির প্রয়োজন। যেমন রাজমিস্ত্রিরা পিলার ও দেওয়ালকে সোজাসাজিভাবে গাঁথার জন্য ওলনের সাহায্য নেয়। 2 নম্বরে ভূগোলে জরিপ কাজের ক্ষেত্রে বিভিন্ন যন্ত্রগুলি উলম্বভাবে বসাতে এবং অনুভূমিক তল নির্ণয় করতে ওলন দড়ির উল্লম্ব রেখার সাহায্য নেওয়া হয়। যেমন ট্রানজিট থিওডোলাইট যন্ত্রের সাহায্য দ্বারা নক্ষত্রের উন্নতির কোণ মেপে কোন স্থানে অক্ষাংশ সঠিকভাবে নির্ণয় করার সময় ওলন দড়ি বা প্লাম লাইন ব্যবহার করা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।